আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদেরকে আজকে আবার অনলাইন ক্লাসে স্বাগতম জানালাম। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের ফাতিমীয় খেলাফত, সপ্তম অধ্যায়ে ফাতিমীয় খেলাফত। আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে ফাতিমীয় খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত হয়, ফাতিমীয় কারা, কিভাবে ফাতিমীয় খেলাফত হলো এবং ফাতিমীয় খেলাফতের প্রতিষ্ঠাতা হিসাবে ওবায়দুল্লাহ আল মাহাদি। আজকে আমরা পড়ব ফাতিমীয় খেলাফতেরই অন্য একজন খলিফা আল মুইজ সম্পর্কে। আমি চাই তোমরা সামনে খাতা বইটা রেডি রাখো। যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন, সার, ছোট ছোট প্রশ্ন যদি আসে সেগুলো তোমরা একটু মার্ক করে রেখো। তা আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায় ফাতিমীয় খেলাফত, উত্তর আফ্রিকায় ফাতিমীয় খেলাফত। চলে আসি আমরা ফাতিমীয় খেলাফতের খলিফা আল মুইজ। ফাতিমীয় খেলাফতে আমরা এর আগে পড়েছিলাম যে খলিফা রয়েছে, তার মধ্যে ওবায়দুল্লাহ আল মাহাদিকে বলা হচ্ছে প্রতিষ্ঠাতা বা প্রথম খলিফা। আর আজকে আমরা যে আল মুইজ সম্পর্কে পড়ব সে হলো চতুর্থ খলিফা। ফাতিমীয় খেলাফতের চতুর্থ খলিফা আল মুইজ সম্পর্কে আমরা পড়ব, যার রাজত্বকাল বলা হচ্ছে 952 থেকে 975 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি আবারও বলছি, 952 থেকে 975 পর্যন্ত এই 23 বছর তিনি সগৌরবে রাজত্ব করেন। 23 বছর। যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন আছে, এই জন্য আমাদের সাল, কত বছর, কোথা থেকে কোনভাবে, চতুর্থ খলিফাকে, ষষ্ঠ খলিফাকে, প্রথম খলিফাকে, প্রতিষ্ঠাতাকে, প্রকৃত খলিফা কাকে বলে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈবিত্তিকের জন্য। তাহলে আমি আবারও বলছি যে এইটুকুর মধ্যে আমাদের হলো যে ফাতিমীয় খেলাফতের চতুর্থ খলিফা হলো খলিফা আল মুইজ, যার রাজত্বকাল 952 থেকে 975, এই 23 বছর তিনি রাজত্ব করেন। আল মুইজ 933 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর মাহদিয়া নগরীতে জন্মগ্রহণ করেন। আমি আসতে বলছি যেন তোমরা বুঝতে পারো এবং বুঝে নিতে পারো সালটা, কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে। আমি আবারও বলছি, খলিফা আল মুইজ 933 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর মাহদিয়া নগরীতে জন্মগ্রহণ করেন এবং ফাতিমীয় খলিফাদের মধ্যে আল মুইজকেই বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খলিফা। ফাতিমীয় খলিফাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফা বলা হচ্ছে আল মুইজকে, সর্বশ্রেষ্ঠ বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এরপরে আমরা চলে আসি যে আল মুইজ ক্ষমতা গ্রহণের পর কি কি প্রাথমিক কার্যাবলী গ্রহণ করেছিলেন, কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কি কি কার্যাবলী গ্রহণ করেছিলেন। প্রথমেই তিনি যেসব জায়গায় অভিযান পরিচালনা করেন সেগুলো হলো মরক্কো বিজয়, ক্রিট দ্বীপ বিজয়, সিসিলি বিজয় এবং মিশর বিজয়। খলিফা হিসাবে ক্ষমতা গ্রহণের পরে আল মুইজকে মরক্কো, ক্রিট দ্বীপ, সিসিলি এবং মিশর বিজয় করেন। এর মধ্যে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এই অধ্যায়ে সেটা হলো যে আল মুইজের মিশর বিজয় কিভাবে, কেন তিনি মিশর বিজয় করেন। প্রশ্নটা একটু লিখে নাও, আল মুইজের মিশর বিজয় সম্পর্কে লিখো। এখান থেকে আল মুইজের সম্পর্কে আমরা এই মিশর বিজয়টাকে আমরা ইম্পর্টেন্ট মনে করে নেব। মরক্কো, ক্রিট, সিসিলি এবং মিশরের মধ্যে মিশরটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট।
দেখি এখন যে কেন তিনি মিশর আক্রমণ করলেন বা মিশর জয়ের ইচ্ছা তার কেন হলো। মিশর জয়ের কারণ হলো মিশরের আমির ওমরাদের সাহায্য করা এবং আল-মুইজের নিজের লক্ষ্য পূরণ করা। মিশর বিজয়ের প্রাক্কালে মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। এ সময় আল-মুইজের আক্রমণের প্রাক্কালে মিশরের রাজা ছিলেন ইকশিত বংশীয় মালিক কাফু। এটা আমাদের জন্য মালিক কাফু শব্দটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। আল-মুইজের আক্রমণের প্রাক্কালে মিশরের রাজা ছিলেন ইকশিত বংশের মালিক কাফু। মালিক কাফু এই শব্দটা আমাদের ইম্পর্টেন্ট, সেজন্য আমি লিখে দিলাম যে আল-মুইজের আক্রমণের প্রাক্কালে মিশরের রাজা কে ছিলেন, কোন বংশীয়। আল-মুইজের রাজত্বের প্রাক্কালে মিশরের রাজা ছিলেন ইকশিত বংশের মালিক কাফু। তার 20 বছরের শাসনকালে বলতে যে তিনি যে মালিক কাফুর যে 20 বছর শাসন করেন, বলতেছে তার কুশাসনে জনগণ, মিশরের জনগণ অতিষ্ঠ হয়ে আল-মুইজকে আমন্ত্রণ জানান বা সাহায্য প্রার্থনা করেন যেন তিনি তাদেরকে সাহায্য করেন এবং মিশর আক্রমণ করেন। এছাড়াও মিশর ধন সম্পদে পরিপূর্ণ ছিল। আর এই সকল কারণে আল-মুইজ মিশর আক্রমণ করেন এবং মিশর জয় করেন। লিখেছো? তাহলে আমি আরেকবার বলি যে আল-মুইজের আক্রমণের প্রাক্কালে মিশরের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। এ সময় আল-মুইজের আক্রমণের প্রাক্কালে মিশর শাসন করছিলেন ইকশিত বংশের রাজা মালিক কাফু, মিশরের রাজা ছিলেন। তার 20 বছরের কুশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে আল-মুইজের নিকট সাহায্য প্রার্থনা করে। এছাড়া বলা হচ্ছে যে মিশর ধন সম্পদে পরিপূর্ণ ছিল, আর এই সকল কারণে আল-মুইজ মিশর আক্রমণ করে। এটা কত সালের ঘটনা মিশর জয়? সময়টা একটু আমরা দেখে নিই। 969 খ্রিস্টাব্দে সেনাপতি জহর ও আল-কিল্লিসের সহায়তায় মিশর জয় করেন আল-মুইজ। আমি আবারও বলছি, সেনাপতি জহর ও আল-কিল্লিসের সহায়তায় 969 সালে মিশর আল-মুইজ জয় করেন। হয়েছে তোমাদের? তাহলে আমরা এখন আবার পরবর্তীতে যাই যে আল-মুইজের চরিত্র কৃতিত্ব সম্পর্কে আমরা একটু কিছু ধারণা নিই। তাহলে এখান থেকে আমাদের আল-মুইজের রাজত্বকাল কত থেকে কত, সে কততম খলিফা ছিল, তার রাজত্বকাল কত বছর ছিল, আল-মুইজ কেন মিশর জয় করেন, কত সালের ঘটনা, মিশর জয়কালে মিশরের রাজা কে ছিলেন, কোন সেনাপতির সহায়তায়, বা মিশর জয়কালে আল-মুইজের সেনাপতির নাম কি ছিল, এগুলো আমাদের ছোট ছোট প্রশ্নগুলো আমরা মনে রাখবো। আল-মুইজ আমি আগে বলেছি 952 থেকে 975, এই 23 বছর তিনি রাজত্ব করেন। খলিফা তার কেন্দ্রীয় সরকার পরিচালনার জন্য 6টি দপ্তর বা বিভাগ চালু করেন। আল-মুইজ কেন্দ্রীয় সরকার পরিচালনার জন্য 6টি দপ্তর চালু করেন। তিনি ছিলেন ন্যায় বিচারক। বিচার ব্যবস্থায় খলিফাই ছিলেন সর্বোচ্চ পদাধিকারী। তিনি নিজে সুশিক্ষিত সুবক্তা ছিলেন। তিনি
কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভিত্তি রচনা করেন। তার সময়ে নির্মিত শিল্পকর্মের মধ্যে কায়রোর পূর্ব প্রান্তে ফসল উল মুইজি, নামগুলো আমরা একটু দেখি, এগুলো হলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের লাগবে। ফসল উল মুইজি, আরেকটা হলো ফসল উল বাহার, ফসল উল বাহার। তাহলে আমরা দুটো নাম দেখলাম। আল মুইজের রাজত্বকালে কায়রোর পূর্ব প্রান্তে ফসল উল মুইজি এবং পশ্চিম প্রান্তে ফসল উল বাহার নামে দুইটি প্রাসাদ নির্মাণ করা হয়, যে প্রাসাদ দুটি তার রাজত্বকালের উল্লেখযোগ্য স্থাপত্য। এই দুটো হলো প্রাসাদের নাম। আমরা আবার একটু খেয়াল করে নিই যে আল মুইজের রাজত্বকালে যে উল্লেখযোগ্য স্থাপত্য কর্মগুলো রয়েছে তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য প্রাসাদ হলো কায়রোতে অবস্থিত, কায়রোর পূর্ব প্রান্তে অবস্থিত ফসল উল মুইজি এবং পশ্চিম প্রান্তে অবস্থিত ফসল উল বাহার। এই দুটো প্রাসাদের নাম আল মুইজের রাজত্বকালের উল্লেখযোগ্য দুটি প্রাসাদ। তার রাজত্বকালে মিশরের কায়রোকে বলা হতো উৎসবের নগরী। আমরা আবার একটু খেয়াল করি যে আল মুইজের সময়কালে, শাসনকালে মিশরের কায়রোকে বলা হচ্ছে উৎসবের নগরী। মুইজের সময় এই নগরীতে প্রতি শুক্রবার জনগণের জন্য বিনোদনমূলক উৎসবের আয়োজন করা হতো। আল মুইজের শাসনকালে কায়রোতে প্রতি শুক্রবার জনগণের জন্য আনন্দ করার জন্য, বিনোদন দেওয়ার জন্য প্রতি শুক্রবার উৎসবের আয়োজন করা হতো। আল মুইজের শাসনকালে দুটি ঈদ ছাড়াও আরেকটি উৎসব পালন করা হতো। উৎসবটার নাম হলো গাদির আল খুম। গাদির আল খুম, দেখে নিই বানানটা কেমন। বলা হচ্ছে যে আল মুইজের শাসনকালে দুটো ঈদ ছাড়াও আরেকটা আনন্দময় উৎসব মুখর আরেকটা উৎসব পালন করা হতো, যেটার নাম হলো গাদির আল খুম। এটা হলো শিয়াদের একটি ধর্মীয় উৎসব। গাদির আল খুম শিয়াদের ধর্মীয় উৎসব। শিয়াদের তাহলে আমি আরেকবার একটু বলে দিই যেন মনে রাখো, খুব অল্প তথ্য দিয়ে যেন আমাদের মনে থাকে যে আল মুইজের রাজত্বকাল হলো 952 থেকে 975। কত বছরের? 23 বছরের রাজত্ব। আল মুইজকে বলা হচ্ছে ফাতেমীয় খেলাফতের চতুর্থ খলিফা। তার জন্ম 933 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? মাহাদিয়া নামক নগরীতে। তার একটা উল্লেখযোগ্য, আল মুইজের উল্লেখযোগ্য যে অভিযানটা সেটা হলো মিশর অভিযান। সেটা হলো 969 ঘটনা, মিশর জয়।
যদিও আমাদের লেখাই আছে, তারপর আমরা একটু আবার রিভিশন করছি। মিশর জয় আর আলমুইজের আক্রমণের প্রাক্কালে মিশরের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। এই সময় মিশরের রাজা ছিলেন একটি বংশীয় রাজা মালিক কাফুর। তার 20 বছরের কুশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে আলমুইজের নিকট সাহায্য প্রার্থনা করে। এছাড়াও বলা হচ্ছে যে মিশর ছিল ধন সম্পদে পরিপূর্ণ। এসব কারণে আলমুইজ 969 সালে সেনাপতি জহর এবং ওকিলিসের সহযোগিতায় 969 খ্রিস্টাব্দে মিশর জয় করে। আলমুইজের রাজত্বকালে যে সকল উল্লেখযোগ্য স্থাপত্য কর্ম রয়েছে তার মধ্যে দুটি উল্লেখযোগ্য প্রাসাদ হল ফসলুল মুইজি এবং ফসলুল বাহার, যা কায়রো নগরীর পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে অবস্থিত। এ সময় আলমুইজের শাসনকালে কায়রোকে বলা হতো উৎসবের নগরী এবং বলছে যে তার শাসনকালে প্রতি শুক্রবার জনগণের বিনোদনের জন্য নানা রকম উৎসব বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হতো। এছাড়া বলা হচ্ছে যে শিয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠান গাদির আল-খোম, যেটা বলতেছে যে আলমুইজের শাসনকালে আমাদের যে দুটো ঈদ রয়েছে সেই দুটো ঈদ ছাড়াও আরেকটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করা হয় যার নাম হলো গাদিল আল-খোম, যেটা হলো শিয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠান। এখন ওপরে এই যে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আলমুইজকে ফাতেমীয় খেলাফতে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। আমার এখান থেকে একটা প্রশ্নটা একটু তোমরা সবাই খাতায় লিখে নাও যে খলিফা আলমুইজকে কেন ফাতেমীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? খলিফা আল-মুইজকে কেন ফাতেমীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? লিখেছো? তাহলে আমরা চলে আসো এবং এরপরে যে খলিফাটা আমরা পড়ব সেটা হলো খলিফা আল-হাকিম। খলিফা আল-হাকিম যেটা আমরা পড়লাম, মুইজকে পড়লাম আমরা চতুর্থ খলিফা, এবার আমরা পড়ব ষষ্ঠ খলিফা আল-হাকিম সম্পর্কে, যার রাজত্বকাল 96 থেকে 1021। দেখে নাও, খলিফা আল-মুইজের পরে আমরা পড়ছি খলিফা আল-হাকিম, যাকে বলা হচ্ছে যে ফাতেমীয় খেলাফতের ষষ্ঠ খলিফা, যার রাজত্বকাল 996 থেকে 1021। পিতা আল-আজিজের মৃত্যুর পর আল-হাকিম মাত্র 11 বছর বয়সে সিংহাসনে বসে। আমি আবার বলছি, একটু আস্তে বলি, তোমরা যেটা যেটা দরকার একটু লিখে নাও, পয়েন্টস করে নাও। আল-আজিজের মৃত্যুর পর আল-হাকিম মাত্র 11 বছর বয়সে সিংহাসনে বসে। প্রথম 5 বছর তার অভিভাবক ছিলেন ইবনে আম্মার ও বারজুয়ান। আমি নামটা লিখে দিচ্ছি, ইবনে আম্মার এবং আরেকটি নাম হলো বারজুয়ান। তোমাদের বই সামনে থাকলে তোমরা বানানগুলো দেখে নিতে পারবা। ব্যক্তি দুটোর নাম হলো, বলছে যেহেতু মাত্র 11 বছর বয়সে আল-হাকিম পিতার মৃত্যুর পর সিংহাসনে বসে, এই জন্য প্রথম 5 বছর যে তাদের অভিভাবক ছিলেন, আল-হাকিমের অভিভাবক হয়েছিলেন এমন দুটি ব্যক্তির নাম হলো ইবনে আম্মার এবং বারজুয়ান।
ইতিহাসে আল হাকিমকে বলা হয় ফাতেমীয় খেলাফতের খামখেয়ালিপনা একজন শাসক। খামখেয়ালিপনা শাসক হিসাবে তাকে অভিহিত করা হয় আল হাকিমকে। এখন এই যে দুটি ব্যক্তির নাম আমরা পাইলাম, যে যিনি আল হাকিমের অভিভাবক হয়ে রয়েছিলেন, দুটি ব্যক্তি ইবনে আম্মার এবং বারজুয়ান। এর মধ্যে বারজুয়ান ছিলেন আল হাকিমের গৃহশিক্ষক এবং তুর্কি বাহিনীর প্রধান। গৃহশিক্ষক ছিলেন আর ইনি ছিলেন তুর্কি বংশীয়। অপরদিকে ইবনে আম্মার ছিলেন বারবার গোত্রীয়। দুটো ভাগ করে দেখালাম যেন বুঝতে সুবিধা হয়। যে দুজন যে ব্যক্তি ছিলেন আল হাকিমের অভিভাবক হিসাবে, ইবনে আম্মার এবং বারজুয়ান, তার মধ্যে বারজুয়ান ছিলেন আল হাকিমের গৃহশিক্ষক এবং তিনি ছিলেন তুর্কি গোত্রীয়, এবং ইবনে আম্মার ছিলেন বারবার গোত্রীয়। যার ফলে এই দুই গোত্রের মধ্যে ইবনে আম্মার অভিভাবক হওয়ার পর থেকেই আল হাকিমের যেহেতু 11 বছর বয়সে সে খলিফা লাভ হন এবং এই জন্য তার অভিভাবক হিসাবে ইবনে আম্মার এবং বারজুয়ান ছিলেন। এখানে ইবনে আম্মার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে এবং খলিফার অভিভাবক হন ইবনে আম্মার, এবং বারজুয়ান ছিলেন আল হাকিমের গৃহশিক্ষক। এবং যেহেতু ইবনে আম্মার প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেছিলেন এবং তার ভেতরে একটা অভিলাষ ছিল যে পরবর্তীতে তিনি খলিফা হতে পারেন, হবেন, যেহেতু আল হাকিম সেই সময় নাবালক ছিলেন। এবং ইবনে আম্মারের এই ইচ্ছাটা বারজুয়ান বুঝতে পেরেছিলেন। এবং এছাড়াও যেহেতু দুজন আলাদা গোত্রীয়, ইবনে আম্মার ছিলেন বারবার এবং বারজুয়ান ছিল তুর্কি, এইটা এবং তুর্কি এবং বারবারদের যে একটা দ্বন্দ্ব, এটা লেগেই ছিল। এবং ইবনে আম্মারের এই যে ইচ্ছাটা ছিল, এটা বারজুয়ান বুঝতে পেরে ইবনে আম্মারকে হত্যা করে এবং নিজেই খলিফার অভিভাবক হন এবং শাসনভারের দায়িত্ব নেন। বারজুয়ান যখন ইবনে আম্মারকে সরিয়ে নিজে খলিফার হাকিমের অভিভাবক হন, দায়িত্ব নেন, এবং তার ভেতরে একটা ইচ্ছা ছিল যে পরবর্তীতে সে খলিফার দায়িত্বটা নেবেন, এবং এতটাই ঔদ্ধত্যপূর্ণ ছিলেন যে তিনি খলিফা আল হাকিমকে সরীসৃপ বলে অভিহিত করতেন। আমি আরেকবার বলি যে প্রথমে ইবনে আম্মার প্রধানমন্ত্রী এবং আল হাকিমের খলিফা আল হাকিমের অভিভাবক হন, এবং তার ভেতরে যে ইচ্ছাটা ছিল এটা বারজুয়ান বুঝতে পারে যে হাকিমকে সরিয়ে ইবনে আম্মার হয়তো ক্ষমতা লাভ করতে পারেন। এই জন্য বারজুয়ান কৌশলে ইবনে আম্মারকে হত্যা করে সরিয়ে নিজেই খলিফা আল হাকিমের দায়িত্ব নেন, এবং তিনি আল হাকিমের দায়িত্ব পালনকালে নিজে এতটাই প্রভাবশালী হয়ে উঠলেন যে খলিফা আল হাকিমকে তিনি সরীসৃপ বলে অভিহিত করতেন, এবং তিনি নিজেই ক্ষমতা গ্রহণের দায়িত্ব নিতে চান। এবং এইটা যখন হাকিম বয়স বাড়ার সাথে সাথে বারজুয়ানের এই কর্মকাণ্ডটা তিনি যখন বুঝতে পারলেন, তখন একদিন তিনি বারজুয়ানকে দরবারে ডেকে বললেন যে ছোট্ট সরীসৃপ এখন ড্রাগনে পরিণত হয়েছে এবং সে এখন আপনাকে খেতে চায়। বয়স বাড়ার সাথে সাথে হাকিম যখন এই কর্মকাণ্ড বুঝতে পারলেন এবং বারজুয়ানকে দরবারে ডেকে এই কথা বললেন, এবং এরই ফলশ্রুতিতে পরবর্তীতে আবুল ফজর রায়দার, ব্যক্তিটির নাম হলো আবুল ফজর রায়দান নামক এক ব্যক্তির মাধ্যমে খলিফা বারজুয়ানকে হত্যা করা হয়। আরেকবার বলছি যে আল হাকিম যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বারজুয়ানের
কর্মকাণ্ড এবং মনের ইচ্ছা বুঝতে পারলেন, তখন তিনি আবুল ফজল রায়দার নামে এক ব্যক্তির মাধ্যমে বারজোয়ানকে হত্যা করেন এবং নিজের সিংহাসনকে প্রভাবমুক্ত করে নিষ্কণ্টক রাখার চেষ্টা করেন। আমরা আগেই পড়েছিলাম যে ইতিহাসে এই ফাতেমীয় খলিফা আল হাকিমকে বলা হচ্ছে খামখেয়ালিপনা শাসক। তিনি ক্ষমতা গ্রহণের পরেই কিছু খামখেয়ালিপনা নীতি গ্রহণ করেন। যেমন 390 খ্রিস্টাব্দে তিনি দিনের বদলে রাতে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করার ব্যবস্থা করেন। 391 খ্রিস্টাব্দে মহিলাদের রাতে বের হওয়া নিষিদ্ধ করেন এবং দোকান খোলায় নিষেধাজ্ঞা জারি করেন। 393 খ্রিস্টাব্দে রাতে সকল কাজ বন্ধ করেন এবং 395 খ্রিস্টাব্দে তিনি কিছু বিধিনিষেধ জারি করেন, যার মধ্যে ছিল যে মহিলারা বোরখা ছাড়া বাইরে বের হতে পারবে না, রাজপ্রাসাদের সামনে দিয়ে খালি পায়ে বা নগ্ন পদে যেতে হবে। এছাড়াও তিনি ইসলামের প্রথম 3 খলিফা আবু বকর, ওমর এবং ওসমানের নামে অভিসম্পাদ দিতে থাকেন এবং তাদের নিয়ে এই অভিসম্পাদ সম্পর্কে কিছু লিখে মসজিদে বা দেয়ালে টাঙিয়ে রাখার ব্যবস্থা করেন। এগুলো ছিল তার খলিফা আল হাকিমের খামখেয়ালিপনা কিছু কার্যকলাপ। এছাড়াও তিনি কিন্তু প্রজা দরদি বা জনহিতৈষীমূলকও কিছু কাজ করেছেন। তিনি গোঁড়া এবং উগ্র শিয়া মতাবলম্বী ছিলেন। আল হাকিমের রাজত্বকালে একটি নতুন ধর্মমত দেখা যায়, যাকে বলা হচ্ছে দ্রুজি ধর্মমত। দ্রুজি ধর্মমত নামে একটি নতুন মতবাদ তার সময় দেখা যায়, যে মতবাদের প্রচারক ছিলেন মোহাম্মদ বিন ইসমাইল আর দারাজি নামক এক ব্যক্তি। আবার বলছি, আল হাকিমের রাজত্বকালে দ্রুজি নামে একটি নতুন ধর্মমত দেখা দেয়, যে নতুন ধর্মমতের প্রবর্তক ছিলেন মোহাম্মদ বিন ইসমাইল আল দারাজি। এই ধর্মমতটা যারা প্রচার করেন তারা বিশ্বাস করতেন তারা খলিফাকে আল্লাহর অবতার রূপে ঘোষণা দেন, খলিফাকে আল্লাহর অবতার হিসাবে ঘোষণা করেন। খলিফা আল হাকিম এই মতবাদে প্রভাবিত হন এবং পৃষ্ঠপোষকতা দেন। শিয়াদের এই দ্রুজি শাখাটি বর্তমানে লেবাননে বসবাস করে। এই দ্রুজি মতবাদটা একটু দেখে নিবা, এটা আমাদের ছোট প্রশ্ন হিসাবে আসে যে দ্রুজি মতবাদটি কি, মানে সম্পর্কে লিখো। এটা খলিফা হাকিমের রাজত্বকালে দেখা যায়, যারা খলিফাকে আল্লাহর অবতার রূপে ঘোষণা করে। আর এই দ্রুজি মতবাদের প্রবর্তক ছিলেন মোহাম্মদ বিন ইসমাইল আল দারাজি। বর্তমানে এই লেবাননে এই দ্রুজি মতবাদের লোকজনকে বসবাস করতে দেখা যায়। এবার আসি আল হাকিমের জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। 1005 খ্রিস্টাব্দে আল হাকিম বাগদাদের বাইতুল হিকমার অনুকরণে দারুল হিকমা নামে একটি বিজ্ঞান ভবন প্রতিষ্ঠা করে। আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো যে আল হাকিম 1005 খ্রিস্টাব্দে বাগদাদে বাইতুল হিকমার অনুকরণে দারুল হিকমা নামে একটি বিজ্ঞান ভবন প্রতিষ্ঠা করেন। 1005
5 খ্রিস্টাব্দে বাইতুল হিকমার মতো দারুল হিকমা নামে একটি বিজ্ঞান ভবন প্রতিষ্ঠা করে। এই ভবনে শিয়া বিষয়ে আলোচনা গবেষণা ছাড়াও জ্ঞান বিজ্ঞানের নানা শাখার অনেক পুস্তক সংগৃহীত ছিল। বলছে যে এই যে 1005-এ যে দারুল হিকমা প্রতিষ্ঠা করলেন, বলতেছে সেখানে শুধু শিয়া সম্প্রদায়েরই না, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার নিয়ে আলোচনা করা হতো এবং বিভিন্ন শাখার বই এই দারুল হিকমায় সংরক্ষিত ছিল। জ্ঞানী গুণী পণ্ডিতগণ এই দারুল হিকমায় আলোচনায় বসতেন এবং গবেষণা কর্ম সম্পাদন করতেন। দারুল হিকমাটা একটা আমাদের অবশ্যই হাকিমের রাজত্বকালের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা এভাবে আন্ডারলাইন করে রাখবো। ওইখানে একটু ছোট্ট একটা প্রশ্ন পাইলাম, দুজি মতবাদ। এই ছোট ছোট প্রশ্নগুলো যদি আমরা না জানি যে কোথা থেকে আছে, তাহলে হয়তো যেটা যে হাকিমের রাজত্বকালে, এটা আমরা না পড়লে বা না জানলে আমরা এটা খুঁজেও বের করতে পারবো না যে আমার এটা কোন খেলাফতের আছে, কত অধ্যায় আছে। এবং যদিও আমি জানি ফাতেমীয় খেলাফত, ফাতেমীয় খেলাফতের কোন খলিফার রাজত্বকালে এই দ্রুজি মতবাদটা প্রতিষ্ঠিত হয় সেটা আমার জানতে হবে। যখন আমি জানবো যে হ্যাঁ আমি জানি যে আব্দুল হাকিমের রাজত্বকালে, তাহলে আমার জন্য বের করাটা সহজ হবে। ঠিক সেইভাবে আমরা বলছি যে দারুল হিকমা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, দারুল হিকমার কাজ কি এবং কে প্রতিষ্ঠা করে, এটা যদি আমি না জানি যে আব্দুল হাকিমের রাজত্বকালের ঘটনা, তাহলে এটা আমি বের করা আমার জন্য একটু কঠিন হবে। এই জন্য বলছি যে হাকিমের রাজত্বকালের এই দুটি ঘটনা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্রুজি মতবাদ এবং দারুল হিকমা। দারুল হিকমা কোন খলিফার আমলে নির্মিত হয়? খলিফা আল হাকিম কত খ্রিস্টাব্দে? 1005 খ্রিস্টাব্দে বাইতুল হিকমার অনুকরণে দারুল হিকমা প্রতিষ্ঠিত হয়। বলা হচ্ছে যে এটা শুধুমাত্র শিয়া ধর্ম নিয়েই নয়, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বই পুস্তক এখানে এই বিজ্ঞান ভবনে সংরক্ষিত ছিল। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে গবেষকরা এখানে আলোচনা করতেন এবং সমস্যার সমাধান করতেন। জ্ঞানী গুণী পণ্ডিতগণ এই দারুল হিকমায় আলোচনায় বসতেন এবং তাদের গবেষণা কাজ সম্পাদন করতেন। এছাড়া আমরা আল হাকিমের রাজত্বকালের আরেকটা জিনিস আমরা পেয়েছি, ছোট্ট একটা জিনিস, যে সেটা হলো যে কেন তাকে খামখেয়ালিপূর্ণ শাসক বলা হয়। যেটা আমরা আগে পড়লাম যে বিভিন্ন রকম কার্যকলাপ তিনি গ্রহণ করেছিলেন। বিভিন্ন দেখা যায় প্রতিটা খ্রিস্টাব্দে তিনি নতুন নতুন 390, 391, 393 এরকম সময় তিনি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেন। যে পদক্ষেপগুলোকে তাকে বলা হচ্ছে যে খামখেয়ালিপূর্ণ শাসক। এটা আমাদের আসে যে যদি আমি না জানি যে ফাতেমীয় খেলাফতের কোন খলিফাকে খামখেয়ালিপূর্ণ শাসক বলা হয়, তাহলে আমি উদ্দীপক করে হয়তো আমি ধরে নিতে পারবো। যদি ওইরকম কোনো একটা থাকে, তাহলে যদি খামখেয়ালিপূর্ণ এইরকম একটা শব্দ থাকে, তাহলে আমি বুঝে নিব ওইটা ফাতেমীয় খেলাফতের আল হাকিমকে নির্দেশ করছে। তাহলে আমি আল হাকিমের কাছে গেলে আমি উত্তরটা খুঁজে পাবো। এবার আমরা সব শেষে যেটা জানবো যে আল হাকিমের মৃত্যু রহস্য। বলা হচ্ছে যে খলিফা আল হাকিম যেরকম বিভিন্ন খামখেয়ালিপূর্ণ কার্যকলাপ গ্রহণ করেন, ঠিক সেরকমই তার মৃত্যু নিয়েও কিছু রহস্য রয়েছে। 1021 খ্রিস্টাব্দে 13 ফেব্রুয়ারি আল মুকাত্তাম পাহাড়ে ভ্রমণে যান আল হাকিম। 1021 খ্রিস্টাব্দে আল মুকাত্তাম পাহাড়ে ভ্রমণে যান এবং বলা হচ্ছে যে সেইখানে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। আল হাকিমের রাজত্বকালে যে দ্রুজি মতবাদটা আমরা পড়লাম, সেই দ্রুজিদের বিশ্বাস আল হাকিমের মৃত্যু হয়নি। পাপাচারপূর্ণ পৃথিবীকে নিজের নির্মল নিষ্কলুষ মতাদর্শের জন্য অনুপযুক্ত মনে করে অন্যান্য ইমামের মতো তিনিও অন্তর্ধানে গেছেন। পরিস্থিতি অনুকূলে আসলে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। আবার বলছি যে আল হাকিম 1021-এ যে মুকাত্তাম পাহাড়ে ভ্রমণে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে আর তিনি ফিরে আসেননি। কেউ বলেছেন যে তিনি মারা গিয়েছেন, কারো কারো মতে তাকে হত্যা করা হয়েছে।
এবং আল হাকিমের রাজত্বকালে তিনি যে দুজি মতবাদের পৃষ্ঠপোষক ছিলেন, দুজি মতবাদকে প্রচার করেন, সেই দুজি মতবাদের দ্বারা তারা বিশ্বাস করছেন যে না, আল হাকিম মারা যায়নি, তিনি এই পাপাচারপূর্ণ পৃথিবীতে তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপ তিনি চালাতে পারছিলেন না বিধায় তিনি অন্যান্য ইমামের মতো নিজেকে অন্তর্ধানে রেখেছেন এবং যখন অবস্থা অনুকূলে আসবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, বলছে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবে। তাই বলছে যে আল হাকিমের এই খামখেয়ালিপনা কার্যকলাপের মতো তার মৃত্যুটাও একটা রহস্যপূর্ণ, এখনো তার মৃত্যু নিয়ে কোনো রহস্যের ভেদ করা যায়নি। মনে করা হয় যে তাকে হত্যা করা হয়েছে বা তিনি মারা গিয়েছেন, বা অনেকের মতে তিনি অন্তর্ধানে গিয়েছেন, যে কোনো সময় তিনি আবার ফিরে আসতে পারেন। এখান থেকে আমরা আল হাকিম থেকে আজকে যে আমরা পড়লাম খলিফা মুঈদ, চতুর্থ খলিফা মুঈদ এবং ষষ্ঠ খলিফা আল হাকিম, এর মধ্যে মোটামুটি আমরা যেটা প্রথম প্রশ্ন বলেছিলাম যে আল মুঈদকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, অন্যতম শাসক বলা হয়, ওই একটা প্রশ্ন দিয়েই আমরা আল মুঈদের রাজত্বকালের যতটুকু ঘটনা রয়েছে দিয়েই আমরা শেষে লিখতে পারবো যে এইসব কারণে আল মুঈদকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ খলিফা। ঠিক সেভাবেও যদি আল হাকিমের রাজত্বকালকে আমরা পড়ি, যে আল হাকিমের রাজত্বকালকে কেন খামখেয়ালিপনা বলা হয়, যেটা আমি বলেছিলাম যে 391-90 তিনি যে খামখেয়ালিপূর্ণ, এই জন্যই তাকে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে তার কার্যকলাপের জন্য তিনি ফাতেমীয় খেলাফতের পতনের জন্য দায়ী ছিলেন। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা আবার আমাদের সঙ্গে দেখা হলে আমরা আবার পরবর্তী যে খেলাফতের পতন আছে, কারণ আছে, সেই পর্যন্ত পড়বো। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং বারবার অন্তত 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে এবং বাইরে বেরোলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। মাস্ক, প্রয়োজনে গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ব্যবহার করব। আমরা যতটা সম্ভব আমরা সামাজিক দূরত্ব মেনে রেখে আমাদের কার্যকলাপ চালাবো। তাই সবশেষে আবার বলবো, আমরা ঘরে থাকি, নিরাপদে থাকি, নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন রাখতে সাহায্য করি। খোদা হাফেজ।